ব্যাংক একীভূতকরণের খবরে বেড়েছে আমানত উত্তোলন। এতে সবচেয়ে বেশি চাপে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। গ্রাহকরা বলছেন সঞ্চয় হারানোর ভয়ে উত্তোলন করে নিচ্ছেন আমানতের অর্থ। এদিকে পূর্ণ প্রস্তুতি না নিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করাতেই এমন পরিস্থিতি বলছেন বিশ্লেষকরা। মাসুম মিয়ার প্রতিবেদন। 2007 সাল থেকে বেসিক ব্যাংকের কারণবাজার শাখায় হিসাব খোলেন ব্যবসায়ী মোহাম্মদ জানে আলম। আমানতের সাথে রয়েছে ব্যাংকটিতে ঋণও। সম্প্রতি বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে বেসিকের একীভূতর খবরে আতঙ্কিত তিনি। এসেছেন আমানতের অর্থ তুলে নিতে। সরকারি ব্যাংকে যখন মানুষের আমানতগুলো থাকে তখন গ্রাহকদের একটা নিশ্চয়তা থাকে যে এই ব্যাংক কিছু হলে সেটা সরকার দেখবে। আর বেসরকারি ব্যাংকের প্রতি হয়তো বা মানুষের ততটুকু আস্থা নেই, এই জন্য হয়তো আমরা একটু আতঙ্কে আছি। আমানত হারানোর একই ভয়ে ব্যাংকটির এক যুগের গ্রাহক প্রকৌশলী ইলিয়াস আলীরও। আমানত তুলে নিতে চাচ্ছে অনেক সরকারি প্রতিষ্ঠানও। একত্রীকরণ করে সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি করে এবং এই ম্যানেজমেন্টটা যদি আরও ডিটেলভাবে ক্লিয়ার করে, তাহলে আমি এবং আমার মতো যারা কাস্টমার আছে সবাই উপকৃত হবে এবং এই কনফিউশনটা দূর হবে। একীভূতকরণের খবরে সম্প্রতি 2000 কোটি টাকার বেশি আমানত উঠিয়ে নেয় বেসিক ব্যাংকের গ্রাহকরা। আমানত উত্তোলনের বাড়তি চাপ পড়েছে একীভূত হওয়া অন্যান্য ব্যাংকসহ পুরো ব্যাংক খাতেই। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি মাত্র 1%। একীভূতকরণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পূর্ণ প্রস্তুতির অভাবেই এমন পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা। কোন ব্যাংকটা কার সাথে অধিগ্রহণ করবে সেটা করার আগে কেন্দ্রীয় ব্যাংকে বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের যথেষ্ট প্রস্তুতি নিতে হবে, গাইডলাইন ঠিক করতে হবে। বাংলাদেশে যেটা এখন হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকটা গাইডলাইন দিয়েছে সেটা স্বয়ংসম্পূর্ণ না। নিরাপত্তা তো দিতে হবে, না দিলে পরে আমি কেন বেসিক ব্যাংক বা পদ্মা ব্যাংকে আমার টাকা রাখবো? সরকার যদি একটা প্রজ্ঞাপন দিয়ে বলতো বা বলে এখনও যে না, ডিপোজিটরদের কোনো ভয় নেই, মার্জারের থ্রুতে ডিপোজিটরের কোনো ক্ষতি হবে না, তাহলে কিন্তু আর ডিপোজিটরটা থাকবে না। আমানত উত্তোলনের চাপে টান পড়েছে ব্যাংকের নগদ অর্থেও। সম্প্রতি ব্যাংক খাতে বেড়েছে কলমানি রেটও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। গরমে জমজমাট ফুটপাত কেন্দ্রিক ডাব, লেবু শরবত, তরমুজ, আনারস সহ নানা ফলের বাণিজ্য। গেল কয়েকদিনে বিক্রি বেড়েছে দ্বিগুণ। চাহিদা বাড়ায় বাড়তি দাম দিয়ে ফল কিনতে হচ্ছে ক্রেতাদের। ঢাকা মেডিকেলের সামনে প্রায় 1 দশক ধরে ডাব বিক্রি করছেন মোহাম্মদ সবুজ। সাধারণত চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের লক্ষ্য করে এই ব্যবসা পেতে বসলেও এবার সেই বাণিজ্যের লক্ষ্য হিসেবে ধরা দিয়েছে তীব্র গরম। ফলে স্বাভাবিক সময়ের 1000 টাকা মুনাফা মাত্র কয়েকদিন উঠে গেছে দ্বিগুণে। সপ্তাহ 10 দিন আগে একটা ডাব আমরা যদি 60 টাকা কিনতাম তাহলে 80 টাকা বিক্রি করতাম, কিন্তু এখন একটা ডাব কিনা পরে 90 টাকা, 100 টাকা, এখন 120 টাকা, 10 টাকা এরকম বিক্রি করা লাগে। আমার পার ডে 3 থেকে 3,500 টাকা। প্রচণ্ড গরমে নিজেকে একটু স্বস্তি, নিজেকে একটু ভালো রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য ডাব, কিন্তু তুলনামূলক দাম যথেষ্ট বেশি। একই এলাকায় লেবুর শরবত বিক্রি করা মোহাম্মদ হোসেনের ব্যস্ততা এতটাই বেড়েছে যে দম ফেলবার সুযোগও পাচ্ছেন না কখনো কখনো। একের পর এক ক্রেতাকে চাহিদা মতো পানীয় সরবরাহ করতেই পার হয়ে যাচ্ছে পুরো দিন। তার মতে ঈদের ছুটি কাটিয়ে দোকান খোলার পর খুব বেশি ভিড় না থাকলেও বর্তমানে প্রতিদিন বিক্রি ছাড়িয়েছে 4000 টাকা। বার্থডে মনে করেন 3 থেকে 4000, কোনো সময় 5000, আরও মনে করেন চাহিদা হবে। আর আগে মনে করেন 2000, 1500 এরম হইতো। গরমের তাপমাত্রা বেশি, এই কারণে মনে করেন সবাই ঠান্ডা খায়, শরবতটা পছন্দ করে। এখন ঢাকাতে টিকা যায় না, এখন যেভাবে বাঁচতে তো হবে, ঠান্ডা ঠান্ডা খাইয়ে যেভাবে বাঁচতে হবে। ডাব এবং শরবত ছাড়াও নানা রকম রসালো ফলের চাঙ্গা বিক্রি তীব্র গরমে। নগরীর বিভিন্ন প্রান্তের ফুটপাথে তারই ব্যবসা পেতে বসেছে অসংখ্য উদ্যোক্তা। আনারস, তরমুজ, শশা থেকে শুরু করে পেঁপে, গাজর, এমনকি নতুন বাজারে আসা কাঁচা আমের বিক্রি জমজমাট। মানুষের অবস্থা অনেক খারাপ গরমের তাপে, এই জন্য আমরা ব্যবসাও ভালো। 2000, 1500, 1200 টাকা এমন লাভ হয়। আগের থেকে বেশি হয় বেচা কিনা। গরমে আনারসের প্রতি চাহিদা বেশি। মেডিকেলের মধ্যে ছিলাম, মেডিকেলের মধ্যে বেরিয়ে এসে 1 গ্লাস শরবত খেলাম, একটা শসা কিনে খেলাম। তবে প্রায় প্রতিটি খাবার ও পানীয়তে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের, যেখানে সবচেয়ে এগিয়ে রয়েছে ডাব। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে অর্থনীতির নানা সূচক পর্যবেক্ষণে ঢাকায় IMF মিশন।
বিশেষজ্ঞরা মনে করছেন কেবল রিজার্ভ সংরক্ষণ ছাড়া সব শর্তই পালন করতে পেরেছে বাংলাদেশ, তাই সমস্যা হবে না অর্থ ছাড়ে। অর্থনৈতিক সংকট ও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর দ্বারস্থ হয় বাংলাদেশ। নানা দিন দরবার ও যাচাই বাছাই শেষে বছর দেড়েক আগে 470 কোটি ডলারের ঋণ অনুমোদনও করে বহুজাতিক সংস্থাটি, যা ছাড় করার কথা রয়েছে 7টি আলাদা কিস্তিতে। এরই মধ্যে 2 কিস্তিতে হাতে পাওয়া গেছে 114 কোটি ডলার, আর আগামী মাসে পাওয়ার কথা রয়েছে আরও 68 কোটি। সে লক্ষ্যে বিভিন্ন শর্তের অগ্রগতি ও অর্থনৈতিক বাস্তবতা দেখতে ঢাকায় সংস্থাটির 10 সদস্যের মিশন। বুধবার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। যেহেতু সরকারি ঋণ একদিকে যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের আউটফ্লোটা বাড়িয়ে দেবে, অন্যদিকে সরকারের বাজেটে ঋণ পরিশোধের খরচটাও বেড়ে যাবে। যদি আমার রাজস্ব আদায় বৃদ্ধি করতে না পারি, তাহলে হয় আমাকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এটা তো হওয়া উচিত না। আপনাকে আমি ঋণ দিচ্ছি, সক্ষম হবেন, সক্ষম হয়ে সেই সক্ষমতার টাকা শোধ করবেন, অর্থাৎ এখানে ব্যবস্থাপনার প্রশ্ন। তৃতীয় কিস্তি পাওয়ার আগে সবশেষ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক বেশ কিছু সূচকের গতিবিধি পর্যবেক্ষণ করবে সংস্থাটি। তবে স্বস্তির খবর হলো ওই সময় পর্যন্ত কেবল 18 বিলিয়ন ডলার রিজার্ভ সংরক্ষণ ছাড়া বাংলাদেশ পূরণ করতে পেরেছে বাকি শর্তগুলো। তাই বিশেষজ্ঞরা মনে করছেন জটিলতা হবে না অর্থ ছাড় নিয়ে। সরকার বিভিন্ন ধরনের উদ্যম নিচ্ছে, কিন্তু আমরা তো মূল্যস্ফীতি তো উপরের পর্যায়ে রয়ে গেছে। আমাদের রিজার্ভসের এই অবস্থার কারণে আমাদের আমদানি করতে যে আমাদেরকে বিভিন্ন ধরনের সংকোচনমূলক ব্যবস্থা আমাদের নিতে হচ্ছে। সরকার যেভাবে সামাজিক নিরাপত্তা বলয়টাকে আরও বেশি বাড়াতে পারত, শক্তিশালী করতে পারত, তো সেইটাও তো করা যাচ্ছে না। আমাদের যে রাজস্ব আদায় যে পরিমাণ হচ্ছে সেইটা দিয়ে। আগামী 8 মে পর্যন্ত অবস্থানকালে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন দপ্তরে বৈঠক করবে IMF মিশন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার অংশ হিসেবে ক্রলিং পেগ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে IMF। এ নিয়ে একাধিক টিমের সঙ্গে 2টি আলাদা মিটিং করে সংস্থাটি, যাতে ক্রলিং পেগ প্রক্রিয়া বাস্তবায়নের অগ্রগতি গুরুত্ব পায়। এছাড়া বর্তমানে ডলারের দর নির্ধারণের প্রক্রিয়া ও পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। এই মুদ্রার দর বাজার ভিত্তিক করার শর্ত দেওয়া হলেও তা পুরোপুরি সম্ভব নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ভালো দাম পাওয়ায় রাজশাহীর কৃষকরা এখন ঝুঁকছেন পেঁয়াজের বীজ উৎপাদনে। তবে প্রাকৃতিক পরাগায়ন কমে যাওয়ায় নির্ভর করতে হচ্ছে কৃত্রিম ব্যবস্থার উপর, ফলে বাড়ছে উৎপাদন খরচ। তীব্র তাপদাহে মাঠে যখন বেশিরভাগ রবি শস্য উঠে গেছে কৃষকের ঘরে, তখন এখনও মাঠে দোল খাচ্ছে পেঁয়াজের ফুল। প্রায় 5 মাস মাঠে থাকার পর এপ্রিলের শেষ সপ্তাহ থেকে রাজশাহীর কৃষকরা ঘরে তুলতে শুরু করেছেন পেঁয়াজের বীজ। গেল কয়েক বছরে বেড়েছে দেশি বীজ উৎপাদন, বেড়েছে বাজারও। কৃষকরা বলছেন প্রতি কেজি বীজ বিক্রি হচ্ছে 5,000 টাকা পর্যন্ত, যেখানে প্রতি বিঘায় খরচ সর্বোচ্চ 1 লাখ টাকা। আর এই বীজটা তৈরি করতে সার ওষুধ দিতে ব্যাপক কষ্ট। আর এই যে আপনার প্রত্যেকটা ফুলে যে 1 মাস 1.5 মাস 1 মাস দিন হাত দেওয়া লাগে। বীজ দিনের নিচে হাত দিলে পেঁয়াজের রেজাল্ট ফুলে জান আসবে না। গত বছর ধরেন 1000 এবির কার 1000 থেকে শুরু করে 2000 পরিমাণ গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর রাজশাহীতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে 283 হেক্টর জমিতে। প্রতি বিঘায় যেখানে মিলছে 80 কেজি পর্যন্ত বীজ, যা আগের বছরের তুলনায় অন্তত 15 কেজি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শীতকালীন পেঁয়াজ বীজ তাহেরপুরি ও বাড়ি পেঁয়াজ 1-এর উৎপাদন রাজশাহী জেলায় বেশি। চেষ্টা চলছে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদনেরও। কৃষক দেখছে যে পেঁয়াজ বীজ উৎপাদন করাও একটি লাভজনক ফসল, তারই ধারাবাহিকতা তারা পেঁয়াজ বীজ উৎপাদনে আগ্রহী হয়ে উঠছে। আর এছাড়া রাজশাহী বরেন্দ্র এলাকা, এই বরেন্দ্রর মাটি কিন্তু পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য অনেক ভালো।
গবেষণা বলছে জলবায়ুর পরিবর্তন সহ নানা কারণে কমেছে প্রাকৃতিক পরাগায়ন। কৃত্রিম পরাগায়নে যাচ্ছে বাড়তি সময় ও ব্যয়। পরাগায়িত হয় এরকম যে ফসলগুলো আছে, যেগুলো পলিনেটর এজেন্ট দ্বারা হয়, সেগুলো আসলে ঘাটতি তৈরি হচ্ছে, যার কারণে এটার ফ্রুট সেটে প্রবলেম হচ্ছে। সঠিকভাবে পরাগায়ন না হলে তো ফ্রুট সেট হবে না। পাবনা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রাজশাহীর পেঁয়াজ বীজ। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। স্কিন কেয়ার ডিভাইস থেকে শুরু করে ভার্চুয়াল মেকআপ সব ক্ষেত্রেই দেখা মিলছে প্রযুক্তির ব্যবহার, যে কারণে ভোক্তার চাহিদার উপর নজর রেখে বিউটি টেকে বাড়ছে ব্যবসার পরিমাণ। বিশ্বব্যাপী প্রযুক্তির ব্যবসা এগিয়ে আছে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন। আগামী 4 বছরের মধ্যে এ ব্যবসা গিয়ে দাঁড়াবে প্রায় $150 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। সৌন্দর্যে প্রযুক্তির ছোঁয়া যেন শিল্পকে এক নতুন আকার এনে দিয়েছে, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অগমেন্টেড রিয়েলিটির মতো সব আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে করা হচ্ছে ভার্চুয়াল ট্রাই অন, 3D প্রিন্টেড মেকআপ, AI স্কিন কেয়ারের মতো নতুন নানা অনুষঙ্গ। তাই বিশ্বজুড়ে বাড়ছে সৌন্দর্যে প্রযুক্তি বা বিউটি টেকের ব্যবসা। সাধারণ অর্থে সৌন্দর্যে প্রযুক্তি বলতে আমরা বুঝি প্রসাধনী বা প্রসাধনী পণ্যগুলির সাথে প্রযুক্তির সমন্বয়। প্রযুক্তির এমন প্রভাবকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার ইলেকট্রনিক শোতেও প্রদর্শিত হয় নতুন নতুন উদ্ভাবনগুলো, যার মধ্যে অন্যতম হলো অত্যাধুনিক মেশিনে ঠোঁট ও মুখের নকশা পরিবর্তন, ব্লো ড্রায়ার, ম্যানিকিউর সেলুন ইত্যাদি। 2028 সালের মধ্যে যার বাজার গিয়ে দাঁড়াবে $144 বিলিয়ন। এছাড়াও AI প্রযুক্তি ও রোবোটিক্সকে কাজে লাগিয়ে করা হয় নিখুঁত নখ পেইন্টিং। আগে যেখানে সৌন্দর্যের জন্য প্রয়োজন হতো ব্রাশ, মেকআপ আর্টিস্ট, প্যালেটের মতো নানা অনুষঙ্গ, এখন তা অ্যালগোরিদম ও পিক্সেলের ভার্চুয়ালগুলোকে রূপান্তরিত হয়েছে। আর সৌন্দর্য বর্ধনে ভার্চুয়াল পরামর্শকের ভূমিকাও পালন করে অত্যাধুনিক সব প্রযুক্তি। প্রসাধনীর এই বাজার প্রতিযোগিতায় এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। চলতি বছরে যাদের আয় পৌঁছেছে $8.46 বিলিয়ন। ধারণা করা হচ্ছে আগামী 4 বছরে যা বেড়ে হবে $10.39 বিলিয়ন। এদিকে প্রতি বছরে প্রায় 8% বেড়ে 2028 সালের মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে জাপানের বিউটি টেকের ব্যবসা হবে প্রায় $2 বিলিয়ন, যাদের সাথে টেক্কা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজার দাঁড়াতে পারে $1.5 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।